মিলন ভাই, আপনার কাছে প্রশ্ন, শিক্ষার স্থায়ী সমাধান, শিক্ষার সব সমস্যার স্থায়ী সমাধান আপনি প্রায় বলে থাকেন কমিশনের বিষয়, শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনটা যদি আপনি একটু খোলাসা করে বলেন বিস্তারিতভাবে। ধন্যবাদ সিদ্দিক ভাই, দৈনিক শিক্ষা.com এবং আমাদের বার্তা পত্রিকাকে এবং দর্শক শ্রোতা। হ্যাঁ, সত্যি আমি শিক্ষাকে খুব নিবিড়ভাবে উপলব্ধি করি, গবেষণা করি এবং শিক্ষার পরিবর্তন এদেশে থাকুক এবং ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ একটি উন্নয়নশীল জাতিতে রূপান্তরিত হোক, এই আশা থেকেই আমি শিক্ষা সংস্কারের কাজ করতে ভালোবাসি। দেখুন, রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে এবং মন্ত্রণালয়ের দায়িত্বে তারা পাবে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব একটি এজেন্ডা থেকে থাকে, কিন্তু এটা আমরা বুঝতে ভুল করছি যে এই বিশ্বায়নের যুগে শিক্ষা আর কোনো ডোমেস্টিক কমোডিটি নয়, ইট ইজ এ ইন্টারন্যাশনাল কমোডিটি। সেই কারণেই শিক্ষাকে আন্তর্জাতিক মানে আনাটি সকল দেশেরই একটি দায়িত্বের বর্তায়। আমাদের দেশ ঘন জনবসতিপূর্ণ এবং এই দেশটি সম্ভাবনার একটি দেশ। পৃথিবীতে প্রায় 30টির মতো দেশ ডেভেলপ নেশনে তাদের যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করছে তার চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। অপরদিকে বাংলাদেশের জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যাকে যদি আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে সত্যিকার অর্থে এই জাতিকে একটি উন্নয়নের যাত্রাপথে আমরা এগোতে পারি। সেই ক্ষেত্রে বর্তমান সরকার নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন। এটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি ভাগ্যের বিষয়। তিনি নিজে একজন শিক্ষাবিদ এবং শুনেছি কিছুদিনের মধ্যেই শিক্ষা কমিশন করতে যাচ্ছে। ইতিমধ্যেই 10টি কমিশন গঠিত হয়েছে এবং 11তম শিক্ষা কমিশন হতে যাবে। কিন্তু আমার এখানে একটি দাবি হলো, এই শিক্ষা কমিশনটি যেন শিক্ষা সংস্কার কমিশন না হয়, এটি যেন একটি স্থায়ী শিক্ষা কমিশন হয়। স্থায়ী বলতে আমি বোঝাচ্ছি যে মিনিস্ট্রি এবং এডুকেশন কমিশন দুইটি একটি প্যারালাল ইনস্টিটিউশন। মিনিস্ট্রি এক্সিকিউটিভ ক্ষমতা থাকবে, রাজনৈতিকভাবে মন্ত্রিত্ব নিয়োগ দেওয়া হবে এবং তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে শিক্ষা ব্যবস্থায় তারা কাজ করবে, যেটা গতানুগতিকভাবে আমরা দেখেছি। বিগত দিনে আমরাও দায়িত্ব পালন করেছি এবং বিগত সরকার এসে আমরা দেখেছি তারা তাদের এই শিক্ষা কমিশনগুলো যেটা হয়েছিল সেটা তারা ফলো করেনি। বিগত সরকার আওয়ামী লীগের সরকার ছিল, 1972 সালেও কিন্তু আওয়ামী লীগের সরকার ছিল। সেই সময় ডক্টর কুদ্দুস খোদার শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। আমরা মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন গঠন করেছিলাম। ঠিক তেমনিভাবে আবারও এবার তারা 2010 সালে এসে খলিকুজ্জামান সাহেবের শিক্ষা কমিশন করেছিল। কিন্তু মূলত তারা 2010 সালে যে শিক্ষা কমিশন করেছিল 2024 পর্যন্ত তার সাথে কোন রকম মিল তারা রাখেনি, বরঞ্চ শিক্ষাকে তারা ভিন্ন পথে ভিন্নভাবে পিছনের দিকে নিয়ে গিয়েছিল এবং শিক্ষা যে পতন ঘটেছে সেই জন্যই আজকে জাতির এই অবস্থা। পরিশেষে তাদের কৃতকার্যের জন্যই তারা আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখীন হয়েছে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আওয়ামী লীগের আমলের যে শিক্ষা কমিশনের কথা বলেছেন, তাদের কাজ ছিল একটা প্রতিবেদন দেওয়া। শিক্ষা কমিশন প্রতিবেদন জমা দিয়েছে, তাদের কাজ কিন্তু ওইটুকুই ছিল এবং সেই প্রতিবেদনের সুপারিশ বেশিরভাগই তারা নিজেরাই ফলো করেনি। আপনি তো এটা বোঝাতে চেয়েছেন? সেটাই আমি বুঝতে চাচ্ছি যে প্রতিবেদন হয় আর প্রত্যেকটা সুপারিশ কিন্তু টাইমের সাথে সাথে পরিবর্তন হয়। দেখুন, আজকের শিক্ষা ব্যবস্থা যেটা জেনারেশন জি বা আলফা জেনারেশন করছে, বা আমরা যারা বেবি বুমার জেনারেশন ছিলাম তাদের সাথে কিন্তু মিল নেই। অতএব এই যে বিজ্ঞান বা আইসিটি এর যে বা টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টের সাথে কোপ করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। আমরা যখন বিদেশে লেখাপড়া করেছি, যে ধরনটা ছিল একই বিশ্ববিদ্যালয়ে, আজকে প্রেক্ষাপটে আমরা গিয়ে দেখছি সেই একই পদ্ধতিতে লেখাপড়া শেখানো হচ্ছে না। তো এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটার সাথে কোপ করতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে। সেই জন্য আমি বলছিলাম যদি একটি স্থায়ী শিক্ষা কমিশন হয় এবং এই শিক্ষা কমিশনটি
কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে যদি দেওয়া হয় এবং ওখানে যে গবেষণা করার জন্য এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য তারা নন স্টপ কন্টিনিউয়াসলি কাজ করবে এবং শিক্ষা মন্ত্রণালয়কে তারা প্যারালালি অ্যাডভাইস করতে থাকবে। আপনি কি একটা উদাহরণ দিবেন পৃথিবীর অন্য কোন দেশে এমন কমিশন আছে? হ্যাঁ, নিউজিল্যান্ডে রয়েছে, যেমন শিক্ষা মন্ত্রণালয় যেটা রয়েছে এক্সিকিউটিভ মিনিস্ট্রি, তারা তাদের দায়িত্ব পালন করে। প্যারালালি এডুকেশন মিনিস্ট্রি একটা উইং রয়েছে, তারা ওয়াচডগ হিসেবে কাজ করছে এবং তারা শিক্ষা মন্ত্রণালয়কে সাজেশন দিতে থাকে। অ্যাট দ্য সেম টাইম তারা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছে তাদের রিপোর্টগুলি সাবমিট করতে পারে। মূলত আমি যে বিষয়টি চাচ্ছি সেটি হচ্ছে এই রাজনৈতিকভাবে যে শিক্ষা ব্যবস্থাকে তালে গোলে গোলমালে নষ্ট করে দেয়, সেগুলি যেন ব্যত্যয় না ঘটে। সরকার পরিবর্তন হবে কিন্তু শিক্ষার ধারাবাহিকতা এবং যুগের সাথে মিলিয়ে এই ধারাবাহিকতা নন স্টপ কন্টিনিউয়াসলি থাকতে হবে। সেই ধরনের একটা কমিশন, এটা উচ্চশিক্ষা কমিশন নয়। এই কমিশনটার একটু গঠনটা কিভাবে হতে পারে, কাদেরকে নিয়ে, সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। মূলত এই শিক্ষা কমিশন যিনি চেয়ারম্যান থাকবেন তাকে অবশ্যই শিক্ষা উপরে ইন্টারেস্ট থাকতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থা পরিচালনার সাথে এবং তার শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে। এটা কি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে? না, অ্যাবসলিউটলি নো, ইটস এ প্যারালাল ওয়াচডগ। এটা কি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান? হ্যাঁ, আমি তাই চাচ্ছি, সেই কথাটি আমি। এটা কি পিএসসির মতো অথবা নির্বাচন কমিশনের মতো? ইয়েস, তারা একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন। দেখুন, শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটি হচ্ছে, এই পরিবর্তনটি কিন্তু তাদেরকে সবসময় হচ্ছে ননস্টপ। আমরা 2010 সালে যে শিক্ষা কমিশন করেছে সেটা কি আজকে এটার সাথে কোনো মিল রয়েছে? নিশ্চয়ই না। সেজন্য আমরা বলছি এমন একটি কমিশন হতে হবে যে কমিশনটি ননস্টপ কাজ করবে। সেখানে তাদের কমিশন থাকবে, গবেষণা সেল থাকবে, তারা বিশ্বায়নের যুগে উন্নত বিশ্বের সাথে লেখাপড়ার যে ধরন পাল্টে যাচ্ছে সেগুলির সাথে সমন্বয় করে তারা এই কাজগুলি করতে থাকবে। আমরা বাজেটিং এর কথাই বলি, অ্যাডমিনিস্ট্রেশনের কথাই বলি, কারিকুলামের কথাই বলি, পরীক্ষা পদ্ধতির কথাই বলি, বা কর্ম সংস্থান যোগানোর যে শিক্ষা ব্যবস্থা বা কারিগরি শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নে যে কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে, বা এই জনসংখ্যার সাথে বেকারত্ব, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করা, সব মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাটা যে একটা চলমান শিক্ষা ব্যবস্থা, এই চলমান একটি ইনস্টিটিউশন থাকতে হবে। কারণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আসে, নতুনভাবে ভাববে, নতুনভাবে চিন্তা করবে, নতুন যুগের সূচনা করবে, নতুন প্ল্যান দিবে, নতুন প্রোগ্রাম দিবে। এই শিক্ষা তো নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম দেওয়ার বিষয় নয়, এটি ধারাবাহিকতা থাকতে হবে। এই ধারাবাহিকতা থাকার জন্যই আমি মনে করি একটি কমিশন থাকতে হবে। এই কমিশনকে কেউ মিসইউজ করতে পারবে না। মিসইউজের প্রশ্নটাই আমি একটু বলি, সেটা হলো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, যখন রাজনৈতিক সরকার আসবে, পরবর্তীতে আমাদের রাজনৈতিক সরকার দেখতে পাবো 1 বছর বা 1.5 বছরের মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী, তখন কি হবে? তখন রাজনৈতিক সরকার কি এই কমিশনকে যথার্থ স্বাধীনতা দিবে? আমাদের কিন্তু 54 বছরের অভিজ্ঞতা তেমন ভালো না কিন্তু। হ্যাঁ, সে জায়গাটি আসছি। আজকে যে শিক্ষা সংস্কার কমিশন এই সরকার করতে যাচ্ছে, তারা একটা রিপোর্ট সাবমিট করে চলে যাবে। এই যে একটা দালিলিক পত্র দিয়ে গেল, আগামী দিনে যে রাজনৈতিক দল এসে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়ে শিক্ষা মন্ত্রণালয় চালাবে, তাদের সেটা দেখলে দেখতে পারে, না দেখলে না দেখতে পারে, এটা তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। এই একটি দলিল তৈরি করার তো প্রয়োজন নেই। আমি বলছি যে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন থাকবে। তারা এই শিক্ষার যে পরিবর্তন সব কিছু তাদের ওখান থেকে নির্দেশনা আসবে, সেগুলি শিক্ষা মন্ত্রণালয় সে দায়িত্ব পালন করবে। তারা এক্সিকিউটিভ অথরিটি নয়, কিন্তু তারা ওয়াচডগ। সেই জন্যই এটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে, যেন পলিটিক্যাল গভর্নমেন্ট এসে ইন্টারফিয়ার না করে। অর্থাৎ আপনি চাচ্ছেন এখন যেটা সরকার করছে, অলরেডি 10টা কমিশন, সংস্কার কমিশন, সেরকম আরেকটা হতে পারে, কিন্তু আপনি চাচ্ছেন এটা পার্মানেন্ট। সরকার যেটা করতে যাচ্ছে সেটা হলো মূলত গত 15.5 বছরে আওয়ামী লীগের আমলে শিক্ষাটা যে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে, সবকিছু তছনছ করে দিয়েছে, সেইখান থেকে কিভাবে আপাতত উত্তরণ হয় সেই জন্য সংস্কার কমিশন। আপনি যেটা চাচ্ছেন সেটা স্থায়ী, যেটা নিউজিল্যান্ডে আছে, চলতেই থাকবে, কন্টিনিউয়াস চলতেই থাকবে। তাদের সুপারিশের মধ্যে আপনার কল্পনায় কি কি সুপারিশ বা আপনার কি ধরনের তারা সুপারিশ করবে? যেমন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, তারা প্রতি বছর একটা বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, সেখানে কিছু সুপারিশ থাকে।
সেই সুপারিশগুলো কিন্তু মন্ত্রণালয় মানে না এখন। কারণ এখন যে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, তারা ওই অর্থে সাংবিধানিকও না এবং তাদের স্বায়ত্তশাসিত ওরকম ততটা না। তাদের নামটাই মঞ্জুরি কমিশন, অর্থাৎ গ্রান্টস কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোকে তারা অর্থ সরবরাহ করে, নামের মধ্যে এটা নিহিত। আর আপনি যেটা চাচ্ছেন সেটা শুধু নাম না, সেটা একটা ওয়াচডগ, সবসময় একটা খবরদারির মধ্যে রাখবে। কিন্তু এক্সিকিউটিভ অথরিটি থাকবে না, ওয়াচডগ। এক্সিকিউটিভ অথরিটি থাকবে মিনিস্ট্রি, তারা পিএমকে এবং প্রেসিডেন্টকে এই বিষয়গুলো অবগত করবে এবং কমিশনের রিপোর্ট নন স্টপ বেরোতে থাকবে। দেখুন, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেই বিশ্ববিদ্যালয়ে যে বাৎসরিক বাজেট হচ্ছে, এই বাজেটটি ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সরকারের কাছ থেকে টাকাটা নিয়ে দিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশের আপামর জনসাধারণের টাকা দেওয়া হচ্ছে। এখানে সাবসিডাইজ রেটে শিক্ষার্থীরা লেখাপড়া করছে, ইটস এ পাবলিক ইউনিভার্সিটি, অতএব সেখানে সাবসিডাইজ রেটই পড়বে এবং এটি বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনসাধারণের ট্যাক্সে সেটা চলবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কোনো জবাবদিহিতা নেই। ছাত্ররা কিন্তু টাকাটা দিচ্ছে না, দিচ্ছে সরকার। তো ছাত্রদের কাছে বিশ্ববিদ্যালয় অথরিটি কোনো জবাবদিহিতা নেই। ধরুন এই বিশ্ববিদ্যালয় চলতে 100 কোটি টাকা লাগছে, ধরুন 1000 ছেলে মেয়ে সেখানে পড়ালেখা করছে, তাহলে এইটাকে যদি আমি 1000 ছেলে মেয়েকে ভাগ করে দিই, তাহলে পার হেড যদি 1 লাখ টাকা পড়ে, 1 লাখ টাকা যদি ওই ছাত্রটি বিশ্ববিদ্যালয়কে দেয়, তাহলে ওই ছাত্রটি সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ে তাকে পড়াশোনা করাচ্ছে কিনা সেটা সে নিজেরটাই নিজে দেখভাল করবে, কারণ সে টাকাটি দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হবে, এই বাজেটকে ডিভাইড করা হবে, যতজন ছাত্র আছে তারা সেই পরিমাণ টাকাটি দিয়ে দিবে। এখন একটি ছাত্রকে এই পরিমাণ টাকা দেওয়া কি আদৌ সম্ভব? নিশ্চয়ই না। তাহলে সরকারের রেসপন্সিবিলিটি রয়েছে, কারণ সেই ক্ষেত্রে সেই ছাত্রটিকে সরকার স্টুডেন্ট লোন দিবে। এবং একটি ছাত্র স্টুডেন্ট লোন কখন পাবে? যখন সে পড়াশোনা করবে, অর্থাৎ তার ডিপার্টমেন্টে উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট লাগবে। কারণ অন্য একটা বিষয় একটু বলতে চাই, আপনার এই যে কোনো ঘোষণা ছাড়া আমরা একটা লাইভ শুরু করেছি, কয়েকশো দর্শক ইতিমধ্যে আছেন এবং অনেকেই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে আবারও শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান। অনেকে দুঃখের কথা বলেছেন, 12,500 টাকার বেতন দিয়ে তারা কি পড়াশোনা করাবে, এটা বাস্তবতা। আরও অনেক সমস্যা, বদলি, জাতীয়করণ, আরও অনেকগুলো প্রশ্ন করেছেন এবং আপনার সময় অনেকে কষ্ট করে পাশ করেছে, আপনি চলে যাওয়ার পরে এরপরে অনেকে খুব সহজে পাশ করতে পেরেছে, এরকম প্রশ্ন এখানে আছে, অনেক কমেন্ট আছে। এবং গত 15 বছরের সবচাইতে যেটা মারাত্মক বিষয় ছিল সেটি হলো শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক এবং চেয়ারম্যানদেরকে ডেকে বলে দেওয়া হতো পাশের হার বাড়ানোর জন্য। আপনি মন্ত্রী থাকা অবস্থায় ফেস করেছেন, আপনার সরকারের অনেকে অন্য মন্ত্রীরা বা অন্যরা বলেছেন যে পাশের হার এত কম, নকল ধরতে গিয়ে কড়াকড়ির কারণে পাশের হার কমে গেছে, সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে বা গেছে। আপনি সেটা পাত্তা না দিয়ে আপনি জাতির জন্য কাজ করেছেন, যেটা আপনাকে জাতি মনে রাখছে এবং সামনের দিনে মনে রাখবে। আমরা 54 বছরে কোনো কিছু হয় নাই, কমিশনের সুপারিশ মানছে কি মানে নাই সেটা অতীত। আমরা একটা আশা করি আপনার যে একটা সুন্দর আশা, সুন্দর প্রত্যাশা, সেটি বাস্তবায়ন হবে। যে কমিশন হবে সেই কমিশনের সুপারিশ সামনের সরকার মানবে, এই আশা নিয়ে আমরা আজকে এই লাইভটি শেষ করছি। ধন্যবাদ।